শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। কিছুদিন আগেও বাঘা বাঘা অর্থনীতিবিদদের কাছে আমরা শুনতাম আমাদের ঋণ জিডিপি, বিশেষ করে বিদেশি ঋণ জিডিপি অনুপাত বেশ সহনীয় ও সন্তোষজনক পর্যায়ে আছে। তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মোটা অঙ্কের ঋণ নিলেও আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন তাদের অনেকে উল্টো কথা বলছেন। বিগত সরকারের শেষের দিকে তাদের অনেকে বাংলাদেশকে আফ্রিকার ঋণে জর্জরিত দেশের সাথে তুলনা শুরু করে দিয়েছিলেন। এখন আলোচনা চলছে বিগত সরকারের ঋণ পরিশোধের চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বৈদেশিক দেনা পরিশোধের চাপ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান র্যাপিড বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে বেশ সুখেই ছিলাম, যদি বলি কথায় হলেও, যে আমরা আর তলাবিহীন ঝুড়ি নই। বিদেশিদের কাছে ঋণের জন্য আমাদের ধর্ণা দিতে হয় না, বরং বিদেশিরা আমাদের ঋণ প্রস্তাব করে। আগে যারা ঋণ দেবে তারা হয়তো শর্ত দিত, এখন আমরা শর্ত দিয়েই আসলে ঋণ আনতে পারি। এবং এরকমও অনেক কথা আমরা সরকার প্রধানের কাছে শুনেছি যে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ নিজেই একটি বড় ঋণ প্রদানকারী দেশ হিসেবে বিবেচিত হবে। এই সময়ে তো এসে আমাদের অনেক মোহভঙ্গ হচ্ছে। তো সেটা আসলে কতটা মোহ ছিল, সেগুলো কি কথার কথা, অহেতুক বিড়ম্বনা, মিথ্যার ফানুস, নাকি সত্যি সত্যি ছিল? কথার ফানুস স্বৈরশাসকেরা ব্যবহার করে, দীর্ঘদিন ধরে করেছে, ইতিহাস তাই বলে। এটা করে তারা আপামর জনগোষ্ঠীর সন্তুষ্টি লাভ করতে থাকে এবং কোনো কোনো সময় মিথ্যা স্তুতি দিয়ে তারা তাদের আত্মবিশ্বাসের প্রবণতাকে বাড়াতে চায়। বাংলাদেশের কনটেক্সটে সেটা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে যেটা করা হয়েছে এটা আরও বড় আকারে করা হয়েছে। সেখানে তথ্য প্রবাহের ভিত্তি এবং তথ্য সরবরাহের যে ব্যাপকতা এবং তার মধ্যে থেকে এটাকে যে কলুষিত করা এবং তারপরে ফুলিয়ে ফাঁপিয়ে বলে আমাদেরকে আসলে উন্নয়নের জায়গাটাকে অতিরঞ্জিত করে দেখানোর একটা প্রবণতা ছিল, সেটা আমরা দেখেছি। এখন অনেকগুলো কিন্তু আমরা পরিসংখ্যান দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আগের এই যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যে ব্যাপারটা ছিল সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এগুলো কিন্তু আসলে আমরা অনেকেই জানতাম এবং তখনও কথাবার্তা বলা হয়েছে যে আসলে জিডিপির এরকম প্রবৃদ্ধি আসলে কতখানি সত্যি, এটার সঙ্গে অন্যান্য যে নির্দেশকগুলো অর্থনীতিতে থাকে, যেমন রপ্তানি আয় কেমন হওয়া উচিত এরকম একটা দেশে যারা বলছে যে 7 ভাগ হারে প্রবৃদ্ধি হচ্ছে, সেই দেশগুলোতে অন্য কোয়ালিটি কেমন হতে পারে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। কাজেই সেখানে একটা অতিরঞ্জিত করার প্রবণতা ছিল। বিদেশি ঋণের ক্ষেত্রেও, যেহেতু আজকে আলোচনা আমাদের বিদেশি ঋণ নিয়ে, আপনার মনে আছে যে 2009 সালে তখন কিন্তু আমাদের টোটাল বৈদেশিক ঋণ ছিল $25 বিলিয়ন মতো। এখন সেটা $100 বিলিয়ন উপরে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হচ্ছে 2015 সালের পর থেকে বিদেশি ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু অত্যধিক হারে বেড়ে গেছে। 2021 সালে বাংলাদেশে বিদেশি ঋণ নিয়েছে $9.53 বিলিয়ন, যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। মানে সেটা আসলে কতটুকু প্রয়োজনীয়তা ছিল? প্রথমে দেখুন, বিদেশি ঋণ নেওয়াটা যে খারাপ তা কিন্তু না। আর প্রথম কথা, যেহেতু আমরা নিম্ন আয়ের দেশ ছিলাম এবং তারপরে অতি সম্প্রতি আমাদের লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে আমাদের ট্রানজিশন হয়েছে, আমাদের জন্য কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক দাতা গোষ্ঠী বলেন, আমাদের বায়োলেটারাল পার্টনার আছেন, তারা কিন্তু আমাদেরকে সহজ শর্তে লোন দিয়ে থাকেন। কাজে লোন আমাদের দরকার আছে, এখনও আছে, তখনও ছিল। কিন্তু আমি জিনিসটাকে বলি আপনাকে, মনে করেন আমরা যদি লোন না নিই, বিদেশি ঋণ যদি না নিই, তাহলে হবে কি আমাদের ডোমেস্টিক্যালি আমরা যতখানি সঞ্চয় করতে পারবো সেই সঞ্চয় আমাদেরকে বিনিয়োগে ট্রান্সফার করতে হবে। তার মানে বাংলাদেশের ইকোনমিতে মনে করেন আমাদের জিডিপির আকার অনুযায়ী শতকরা হিসাবে 25% আমরা সঞ্চয় করি এবং এই সঞ্চয়কে আমরা বিনিয়োগ করতে পারি। আমরা মোটামুটি ধরে নিতে পারি যে $5 যদি আমি বিনিয়োগ করি তাহলে $1 আমি আউটপুট দেখতে পারবো। তার মানে আমার যে আভ্যন্তরীণ যে সঞ্চয় সেটা দিয়ে হয়তো আমি 5 ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না। তো এখন আমি প্রবৃদ্ধি বাড়াতে চাই, আমি আরও বেশি জোরে দৌড়াতে চাই, তখন আমাকে কী করতে হবে? তখন আমাকে হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে অথবা বিদেশ থেকে লোন নিয়ে আসতে হবে। যেহেতু বিদেশি লোনের আমাদের সুদের হার অনেক কম এখন পর্যন্ত এবং অনেক সময় আমাদেরকে খুব সহজ শর্তে এই লোনগুলো দেওয়া হয়, বিশেষ করে আমাদের যারা ট্রেডিশনাল বায়োল্যাটারাল পার্টনার্স আছেন এবং যারা মাল্টিল্যাটারাল পার্টনার্স আছে। মাল্টিল্যাটারাল পার্টনার্স বলতে বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, তারা কিন্তু খুব সহজ শর্তে অল্প সুদে লোন দিয়ে থাকে।
কথা ছিল এই লোনটাকে ব্যবহার করে আমরা প্রবৃদ্ধির চাকাটাকে সচল করব। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এই লোনগুলোকে নিয়ে আসার ফলে সেগুলোর তসরুপ করা হয়েছে। পাবলিক সেক্টরের যে প্রজেক্ট সেগুলোর প্রকল্পগুলোকে অতিমূল্যায়িত করা হয়েছে, বছরের পর বছর এটাকে ফেলে রাখা হয়েছে এবং সেখান থেকে যারা ইনভলভ ছিলেন একটি কোটারি গোষ্ঠী সুবিধাবাদী গ্রুপকে সুবিধা দেওয়া হচ্ছে, তারা যেখান থেকে পয়সা টাকা চুরির একটা অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে গিয়েছিল, একটা অন্যতম প্রধান ক্ষেত্র ছিল। আমরা একটুখানি ডক্টর শাহাদাত হোসেনের কাছে আসি, যে প্রয়োজনের বেশি ঋণ কতটা নিয়েছে এবং সেগুলো আসলে কতটুকু কাজে লেগেছে বাংলাদেশের। বাংলাদেশ যে ঋণ নিয়েছে তার প্রেক্ষিতে যদি বিবেচনা করেন সেই পরিসংখ্যানটাও কিন্তু কিছুটা এসেছে, কিন্তু 2000 আমি বলবো 15 বিশেষ করে 18 সাল ভার্সাস আদার্স ইয়ার্স যদি চিন্তা করেন তাহলে 70% ডেট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই 6 বছরের মধ্যে নিয়েছে। তার মানে হচ্ছে এত প্রবণতা কেন? যুক্তি ছিল যে প্রজেক্ট, বিগ প্রজেক্টস। এখন এর কার্যকারিতা বোঝার জন্য আসলে সেই বিগ প্রজেক্টের একটা অ্যাসেসমেন্ট বা মূল্যায়নটা দেখা দরকার। আমরা যদি শ্বেতপত্র যারা করেছেন এক্সপার্ট প্যানেল, তারা যে অ্যাসেসমেন্টটা করেছেন সেখানে স্পষ্ট হয়ে আসছে যে বাংলাদেশে যদি 29টা বড় প্রজেক্ট, 19টা বড় প্রজেক্টের কথাই বলেন, 60টার যদি মূল্যায়ন দেখেন সেই 60টার জন্য 114 কোটি টাকা বরাদ্দ ছিল ইনিশিয়ালি, সেটা দাঁড়িয়েছে 1,95,000 কোটি টাকা, অর্থাৎ 70% প্রাইস বেড়ে যায়। সেটা কিসের জন্য? সময় বাড়ার জন্য। তো এই যে সময় বাড়ার কারণে প্রজেক্টের এত খরচ, এতে বোঝা যাচ্ছে যে অর্থের অপচয় হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে এক্সটোরশন হচ্ছে, সেই জায়গাটা প্লান্ডারিং হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কাদের মধ্যে হচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট করেছে যে আমলাতন্ত্র কিভাবে এই জায়গা থেকে টাকা নিয়ে যাচ্ছে, রাজনীতিবিদ এবং যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করছে, দ্যাট মিনস দ্য বিজনেস। সো বিজনেস, পলিটিক্স এবং ব্যুরোক্র্যাটস, এই যে এই জায়গাটা কিন্তু বড় ধরনের করাপশন করেছে এবং সেই এডিপির আমরা বলবো যে আমরা মূলত ঋণ কোথায় করি সেটা স্পষ্ট, যে আমরা যদি বাজেটের দিকে তাকাই, বাজেটে আমার সরকার আসলে কতটুকু আয় করতে পারে, সেটা কিন্তু শুধু তার রিকারেন্ট এক্সপেন্ডিচারটা জাস্ট ম্যানেজ করার জন্য এতটুকু আয় করতে পারে, তাহলে ব্যয়ের মাত্রাটা বেশি কোথায়? সেটা কিন্তু পুরোটাই এডিপি বাস্তবায়নের জন্য। কারণ দেখেন, এডিপিতে যদি 2,65,000 কোটি টাকা থাকে, আপনি বাজেট ডেফিসিটের দিকে তাকান সমপরিমাণ টাকা, অর্থাৎ আমার টোটাল যদি উন্নয়ন বরাদ্দের কথা বলেন তাহলে সেই প্রজেক্টগুলোর কথা বলেন, পুরোটাই ঋণের টাকাই করছি এবং সেই ঋণের টাকা হয়তো বিদেশ থেকে, যেটা বায়োল্যাটারাল, মাল্টিল্যাটারাল, অথবা এই জায়গা থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে উপযোগিতার দিক বিবেচনা করা হয় নাই। আরেকটা হচ্ছে যখন আপনি বলছেন 70% টাকা, যেটা প্রায় 1,20,000 কোটি থেকে 2,80,000 কোটি টাকা পর্যন্ত দুর্নীতি হয়েছে, তাহলে সেই জায়গাটা যদি প্রপার ইউটিলাইজেশন হতো, এফিশিয়েন্ট হতো, ইফেক্টিভ রিসোর্স ইউটিলাইজেশন হতো, তাহলে আমরা কিন্তু উন্নয়ন যা দেখছি না, আরও কত উন্নয়ন দেখতে পারতাম, সেটা কিন্তু মূল্যায়িত হতো এবং তার উপযোগিতা কিন্তু জনগণ পেত। সেটা কিন্তু প্রকৃতপক্ষে প্রবৃদ্ধিকে সহায়ক ভূমিকা রাখতে পারত। কিন্তু যেহেতু এই জায়গাটায় আমাদের ডিপ্রাইভড হয়েছে, সেই ডিপ্রাইভেশনটা কিন্তু এক্সটোরশন যারা করছে তারা না, স্টেটকে ডিপ্রাইভড করেছে, দেশের জনগণকে কিন্তু এক ধরনের ডিপ্রাইভেশন করা, যদিও ঋণের টাকাটা জনগণের। সেই ডিপ্রাইভেশন তো এটাই যে আমরা আসলে প্রত্যেকেই এখন ঋণী, আমাদের মাথাপিছু একটা ঋণ আছে, আমি হয়তো জানিও না যে আমার মাথাপিছু যে ঋণ রয়েছে, এবং সেই ঋণের পরিমাণ 605 মার্কিন ডলার, যা 2015-16 সালে ছিল 482 মার্কিন ডলার। এটা আমাদের অর্থনীতিতে আসলে কি প্রভাব ফেলে, ডক্টর আব্দুর রাজ্জাক? সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাথাপিছু ঋণের হিসাব করে এখান থেকে আসলে তেমন কিছু বের করা যায় না। আমি আপনাকে বিষয়টা একটু খতিয়ে বলি। জি, আমাদের যে এখন বিদেশি দেনা আছে, এটা $100 বিলিয়ন উপরে চলে গিয়েছে। আমাদের জিডিপি হচ্ছে $460 বিলিয়ন মতো। কাজে আপনি যদি দুটোকে ভাগ করেন তাহলে দেখবেন যে আমাদের 22-23 ভাগ হচ্ছে আমাদের জিডিপির শতকরা হার হিসাবে আমাদের হচ্ছে বৈদেশিক ঋণ।
পৃথিবীতে যদি কোনো দেশ এরকম বিদেশি ঋণ মেনটেন করতে পারে তাহলে সেটা কিন্তু দুশ্চিন্তার কারণ না। IMF এবং অন্য যারা আমাদের এই ডেট সাস্টেনেবিলিটি অ্যানালিসিস করে তারা বলেন যে একটা দেশ এটা 40 থেকে 60-70% পর্যন্ত যদি তার জিডিপি বৈদেশিক ঋণ থাকে অসুবিধা হওয়ার কথা না। ওকে, কিন্তু মনে রাখতে হবে এটা একটি নির্দেশক। অসুবিধা আমরা যেখানে তৈরি করেছে, আমরা বিদেশি ঋণ নিয়েছি, ওই বিদেশি ঋণ ব্যবহার করে আমরা যদি আমাদের রপ্তানি আয়কে যদি বাড়াতে পারতাম তাহলে হয়তো কি রিজার্ভের উপরে কিন্তু এই চাপটা পড়তো না। আমাদের এখন সমস্যা হয়েছে কিন্তু বিদেশি ঋণের আকারটা সমস্যা না। আমি যদি আওয়ামী লীগ সরকার তারা তসরুপ করেছে, তারা চুরি করেছে এই প্রজেক্টগুলো থেকে, সেটা একটা উদ্বেগের বিষয়। সেটা কিন্তু আমি বলছি এটার বাইরেও আমাদের ঋণের যে এখন আকার আছে, এই ঋণের আকারটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে যে আমরা আমাদের হাতে এনাফ রিজার্ভ নাই। দেখুন, আমাদের মতো দেশে আমরা $5 বিলিয়ন যদি আমরা বছরে আমাদের ঋণের সুদের হার এবং ঋণের যে একটা অংশ পরিশোধ করতে হয়, এই দুটোতে যদি ব্যয় করে, এটা বাংলাদেশের জন্য আসলে খুব বেশি কিন্তু বড় হওয়ার কথা না। আমাদের $50 বিলিয়ন উপরে তো এক্সপোর্ট আছে। তার মানে যদি আমাকে $5 বিলিয়ন শোধ করতে হয় তাহলে আমরা বলি যে এক্সপোর্টসের শতকরা হিসাবে এটা 10%-এর মতো। কাজে এটা আমাদের জন্য কিন্তু কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল না। সমস্যা যেটা দাঁড়িয়েছে যে আমাদের রিজার্ভ তো ফল করেছে এবং এই রিজার্ভ কিন্তু আগের সরকার এটা তারা মিসম্যানেজ করেছে, এখান থেকে তারা চুরি করে রিজার্ভটা কিন্তু কমিয়েছে। ফলে এখন আমরা প্রেশার পড়েছে যে যেটুকু আমাদের বিদেশে এখন পরিশোধ করতে হচ্ছে সেটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। আরেকটি ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, দেখুন IMF ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেট সাস্টেনেবিলিটি অ্যানালিসিস আছে সেটা অনুযায়ী কিন্তু এখনও বাংলাদেশের জন্য এটা দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই যে আমাদের ঋণ অনেক বেশি বেড়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আমাদের রিজার্ভ কমে গিয়েছে এবং আমাদের টাকার বিনিময় হারের উপরে একটা চাপ তৈরি হয়েছে। আমি আপনাকে বলি, কথার কথা ধরুন যে আমাদের যদি এখন বিনিময় হারটা 120 টাকা থেকে 240 টাকা হয়ে যায়, আমি চাচ্ছি না এটা হোক, আমি বলছি খোদা না করে যদি এরকম হয়, তাহলে আপনি কি দেখবেন ওভারনাইট আপনার যে জিডিপি যেটা ডলারে আছে $460 বিলিয়ন সেটা অর্ধেক হয়ে যাবে। কিন্তু বিদেশি যে ঋণ আপনার $100 বিলিয়ন আছে এটা কিন্তু $100 বিলিয়ন থাকবে। তখন আপনি দেখবেন যে ওভারনাইট আপনার ঋণ জিডিপি অনুপাত এখন যে মানে 24-25 ভাগ আছে সেটা বেড়ে কিন্তু 50 ভাগের উপরে চলে যাবে। তাহলে বৈদেশিক ঋণ যেটা আমাদের সম্পদ হতে পারতো সেটা আমাদের বোঝা হয়েছে কি দুর্নীতির কারণেই শুধু, নাকি আরো অনেকগুলো কারণ? দুটো কারণে। এখানে প্রথম কথা হচ্ছে ওই প্রজেক্টে যেখানে আমরা ব্যবহার করলে এই লোনগুলোকে সদ্ব্যবহার করলে আমাদের উৎপাদনশীলতা বাড়তো এবং বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেহেতু আমাদের রপ্তানি খাত ছোট, আমরা মাত্র একটি সেক্টরে রপ্তানি নিয়ে মোটামুটি 84 ভাগ আমাদের রপ্তানি গার্মেন্টস থেকে। আমাদের যদি আমরা রপ্তানিটাকে যদি ডাইভার্সিফাই করতে পারতাম, এমন সেক্টরে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম যার ফলে অতিরিক্ত রপ্তানি আয় হচ্ছে, এমন সেক্টরে যদি বিনিয়োগ করতে পারতাম যার ফলে স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন তারা আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারছেন, তাহলে হয়তো এই ঋণ নিয়ে আমাদের চিন্তা করতে হতো না। সেখানে হয়েছে চুরি, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যাটা। ওকে, মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনার কাছে একটুখানি শুনতে চাই যে আমরা তো আসলে বড় বড় মেগা প্রজেক্টের কথা আসলে শুনেছি এই সরকারের আমলে। প্রথমে যদি পদ্মা সেতুর কথা বলি, বিশ্বব্যাংক আমাদেরকে ঋণ দেয়নি এবং আমরা বলেছি যে আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি, এটা সত্যতা আসলে কতটুকু? দেখেন, এখানে আসলে নিজের টাকা বোঝা দুটো প্রেক্ষিত আছে। একটা হচ্ছে নিজের টাকা বলতে সরকার কি নিজে আয় করে সেখান থেকে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করেছে, নাকি সরকার দেশের থেকে ঋণ করেই আলটিমেটলি সেই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করেছে, পদ্মা সেতু বানিয়েছে। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে আগেও স্পষ্ট করেছি যে বাংলাদেশ সরকার জিডিপি যেভাবে বাড়িয়েছে, দেশটাকে যেভাবে উন্নতি দেখিয়েছে, কিন্তু সরকারকে যদি আপনি একটা চিন্তা করেন একটা ব্যক্তি হিসাবে, সেই ব্যক্তির আর্থিক সক্ষমতাটা কিন্তু সেভাবে বাড়েনি। যেটা আমরা বলি যে ট্যাক্স জিডিপির অনুপাত কম, তার মানে হচ্ছে সেই জায়গা থেকে একটা দেশ ধনী হয়েছে, সরকার কিন্তু সেই মাত্রায় ধনী না হওয়া মানে গরিব রয়ে গেছে। তার মানে হচ্ছে সেই সরকারের কিন্তু এই সমস্ত প্রজেক্ট নিজ সক্ষমতায় করা হয় নাই। অর্থাৎ বুঝাবার বলতে হচ্ছে যে দেশ থেকে অর্থায়ন করেছে সেটা দেশের ঋণের টাকায় করা হয়েছে। প্রজেক্ট করি তার আগে কি আসলে মানে এই প্রকল্পের প্রক্ষেপণ করা হয় না হিসেব নিকেশ যে আমার আয় কতটুকু হবে? যেমন মানে মেট্রো রেল ছাড়া তেমন আসলে কর্ণফুলী টানেল বনেল বা পদ্মা সেতু রেল সেখান থেকে তো রিটার্ন আসছে না সেরকম। যে দেখেন, দুটো বিষয়। একটা জিনিস হচ্ছে যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সময় আমরা আসলে প্রজেক্টের বলি উপযোগিতা
নির্ধারণ করি। সেই উপযোগিতা বলতে হচ্ছে আমরা বেনিফিট কস্ট অ্যানালাইসিস করি। যখন বলা হয় যে বেনিফিট কস্ট রেশিও গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে সেটা যা বেনিফিট দিবে খরচের চেয়ে বেশি, অতএব সেটা ফিজিবল। আর যদি সেই জায়গাটা ভালোভাবে না করা হয় তখন আসলে প্রশ্ন জাগে। যেমন কর্ণফুলী টানেল চালু হওয়ার পরে যখন দেখা গেছে দৈনিক যা খরচ তার থেকে রেভিনিউ অনেক কম, তার মানে হচ্ছে আপনার বেনিফিট কস্ট রেশিও লেস দেন 1, আলটিমেটলি এটা কিন্তু আপনার খরচের বোঝাই বাড়াচ্ছে। একটা জিনিস খরচ ঋণ করে করেছেন, পরবর্তীতে আবার খরচ বেশি হচ্ছে, তার মানে ঋণের বোঝা কিন্তু আরও বাড়ছেই আপনার এটার ম্যানেজমেন্টের জন্য। সেই জন্যই প্রকৃতপক্ষে বিগ প্রজেক্ট যখন, তখন ফিজিবিলিটি স্টাডিতে সিরিয়াস রোবাস্ট একটা ফিজিবিলিটি স্টাডি দরকার হয়, এবং সেটা বায়াসড যেন না হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, সেই জায়গাগুলো বিবেচনা করেই করা উচিত। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে এখন সমাধানের জায়গাটি জানতে চাই। আসলে আমরা তো সাধারণ মানুষ বলতে আমরা একটু হতাশি বোধ করি, আসলে এত টাকা পাচার হয়েছে, এত টাকা ঋণ আমাদের, আমরা আসলে কতটুকু সক্ষম এই ঋণের বোঝা কমাতে কিংবা অর্থনীতিকে সচল রাখতে? হয়তো ঋণও আমরা আরও আনবো, কিন্তু সেটা যাতে আমাদের অর্থনীতির জন্য একটা সচলতা নিয়ে আসে, সেই জায়গায় আমরা কতটুকু এগুতে পারছি বা স্টেপ নিয়েছি? জি, আমি প্রথমে একটা জিনিস আবার পরিষ্কার করে বলি, আমরা এখন পর্যন্ত যে লোন নিয়েছি এবং গত সরকারের এইটা তস্তুপ করার পরেও লোনের পরিমাণ যে অনেক বেশি বেড়েছে এটা কিন্তু আমরা মনে করি না এখন পর্যন্ত। এটা কিন্তু আমাদের লোনের যে দায়ভার সেটা পরিশোধ করতে হচ্ছে, তো যেহেতু রিজার্ভ আমাদের অবস্থা ভালো না, ফলে আমাদের একটা অতিরিক্ত চাপ তৈরি করছে। এই দুটো জিনিস এখন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের উপায় কী? আমাদের প্রথম উপায় হচ্ছে, দেখুন, আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটাকে ফিরিয়ে আনতে হবে, এবং সেখানে দুটো জিনিস আছে। একটি হচ্ছে আমাদের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, এবং রিজার্ভের যে অবস্থা সেটাকে কিন্তু উন্নতি করা। রিজার্ভের অবস্থা যদি উন্নতি করতে পারলে আমরা দেখতে পারবো যে এই ঋণ পরিশোধ করাটা আমাদের জন্য অসুবিধার কারণ হবে না। রিজার্ভের পরিস্থিতি উন্নত হওয়া মানে হচ্ছে বিনিময় হারটা এখন যেখানে আছে, টাকার যে মান সেটা ওই একই জায়গায় থাকবে। আমাদের ফার্দার যে অনেক বড় মাত্রার যে আমাদের বিনিময় হার নিচে নেমে যেতে পারে সেই ভয় থাকবে। সেটা কিভাবে সম্ভব? সেটা এখন করতে হলে এই সরকার, আপনি জানেন, আসার পর থেকে যারা দাতা দেশ আছেন, যারা আমাদের উন্নয়নের অংশীদার, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে। আরও হয়তো কিছু সহজ শর্তে আমরা হয়তো লোন নেওয়ার চেষ্টা করছি। কিন্তু দেখেন, অনেকটা মানে এটা হাস্যকর শোনাতে পারে যে ঋণের সমস্যা মেটানোর জন্য আবার ঋণ করতে হচ্ছে, কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সামষ্টিক অর্থনীতির জায়গাটাকে শক্ত করা। তারপরে দেখা যে অতিরিক্ত আমরা ফরেন রিজার্ভ কীভাবে বাড়াতে পারি, সেটা আসবে রপ্তানি আয় থেকে। আপনি জানেন যে রপ্তানি আয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ভাটা ছিল, সেটা খুব সাম্প্রতিক সময় গত মাসে আমরা দেখেছি খানিকটা চাঙ্গা হওয়া শুরু করেছে। যদি আমরা এই প্রবণতা ধরে রাখতে পারি, সেখানে কিন্তু অতিরিক্ত আয় প্রবাহ হবে সরকারের জন্য, রিজার্ভ বাড়বে। আবার আমরা দেখছি রেমিটেন্সের ক্ষেত্রেও একটা কিন্তু ভালো প্রবাহ তৈরি হয়েছে, একটা প্রবৃদ্ধি এসেছে। সেই ধারা যদি আমরা রাখতে পারি, আমরা কিন্তু দেখব যে আমাদের খানিকটা রিজার্ভ উপকৃত হবে। আরও অনেকগুলো ব্যাপার আছে। এখন দেখুন, এখন কিন্তু আমরা প্রজেক্টগুলোকে প্রায়োরিটাইজ করতে পারি। কোন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দিব? আগের সব প্রজেক্টই কন্টিনিউ করবে? হয়তো দরকার নাই। হ্যাঁ, কাজে এই প্রায়োরিটাইজেশনের ফলে আমাদেরকে খেয়াল করতে হবে এমন জায়গাগুলোতে ইনভেস্ট করা যেটার মাধ্যমে আমরা তাড়াতাড়ি রপ্তানি করতে পারবো। দেখুন, রপ্তানি করার কথাটা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশের মধ্যে প্রোডাকশন করতে পারি, ওটা কিন্তু আপনি বলেছেন বাংলা টাকা আমাকে দিবে, কিন্তু বিদেশি লোন আপনাকে শোধ দিতে হলে আপনাকে কিন্তু ডলার পে করতে হবে। কাজে আমাকে কিন্তু ডলার আয় করতে হবে। আওয়ামী লীগ সরকার একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, সেটা হচ্ছে তারা মনে করেছে টাকায় বড়লোক হওয়া মানে কিন্তু ডলারের বড়লোক হওয়া। এটা কিন্তু না। যদি আপনি এই দুটার মধ্যে সামঞ্জস্য না আনতে পারেন, যে টাকায় ইনকাম হচ্ছে, দেশের মধ্যে উৎপাদন বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার রপ্তানি আয় কি বড় রকমের উন্নতি হচ্ছে, আপনার কি রেমিটেন্সেসকে অনেক বেশি বাড়ছে, ওটা না বাড়লে আপনি আপনার উন্নতি ধরে রাখতে পারবেন না। কাজে আমাদের এখন মূল মনোযোগের কেন্দ্রবিন্দু হচ্ছে ওই জায়গাটা। এই রপ্তানির সাথে তো একটা ব্যবসার যোগসূত্র নিশ্চয়ই আসছে। ডক্টর শাহাদাত হোসেন, এটা শুনেই আজকের আয়োজন আসলে শেষ করব। আমাদের ব্যবসা ক্ষেত্রে তো এখন মানে বেশ কিছু অস্থিতিশীলতা আমরা দেখতে পাই। আমাদের সবচেয়ে বড় ক্ষেত্র গার্মেন্টস ক্ষেত্র, সেখানে একটা বিশৃঙ্খলা আছে। অনেক বড় বড় যারা ব্যবসায়ী ছিলেন তারা অনেকে দুর্নীতির দায়ে এখন জেলে আছেন। বিভিন্ন ব্যাংক নিজেদেরকে আসলে দেউলিয়া ঘোষণা করবে কিনা এরকম একটা ভয়ের কথা আমরা শুনতে পাই। সেই জায়গাগুলোতে আসলে শৃঙ্খলা আনা
কতটা সম্ভব বা কত তাড়াতাড়ি আমরা আনতে পারবো বলে মনে করছেন? রাষ্ট্রের অবস্থার সার্বিক অবস্থার উপর নির্ভর করবে যে রাষ্ট্র কিভাবে চিন্তা করছে এইগুলাকে ট্যাকেল করার জন্য। কিছুদিন আগে যে শ্রমিকদের অসন্তোষ ছিল সেই জায়গা থেকে আমাদের আসলে প্রোডাকশন কিছুটা হ্যাম্পার হয়েছে, অর্ডার কিছুটা কম হয়েছে, কিন্তু সার্বিক দিক যদি এখনও বিবেচনা করেন যে রপ্তানির ক্ষেত্রে আরএমজির সেটা কিন্তু প্রবৃদ্ধি বহাল আছে এবং গত 2 মাসের তুলনা করলেই দেখা যাচ্ছে যে অন অ্যাভারেজ এই বিগত 4 মাসে আমরা ভালো একটা প্রবৃদ্ধি, সন্তোষজনক প্রবৃদ্ধি রয়েছে। এখন এটা ধরে রাখার বিষয় হচ্ছে কি, আমাদের বিজনেসটা যখন, আমি বলছি যে বিজনেস যখন পলিটিক্সের সাথে সম্পৃক্ত হয়ে যায় আর পলিটিক্যাল অবস্থা যখন এই ধরনের রাষ্ট্রের অবস্থা তৈরি করে, তখন আসলে পারফেক্ট সাবস্টিটিউট যে একজন ব্যবসায়ী চলে গেল তার পরিবর্তে ঠিক আরেকজন ব্যবসায়ী চলে আসলো, সেই জায়গাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তাহলেও যদি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর ফোরকাস্টিং দেখেন, বলা হচ্ছে সবচেয়ে ভালো করলেও 5.2%, খারাপ করলে 3.2, অন এন অ্যাভারেজ 4%। ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারেও কিন্তু সেই রিয়েলাইজেশন থেকেই যখন প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছে তখনও তারা কিন্তু নিচে অনেক দিন পর দেখলাম 7 শব্দটা না বলে 5.2% প্রবৃদ্ধি প্রক্ষেপণ করেছে। কিন্তু দিস ইজ রিয়েল ফিগার যদি হয় যে 5.25%, তাহলে এত আশাহত হওয়ার কিছু নেই। এখন আমি সর্বশেষ শুধু একটা বলবো, স্যার যেটা বললেন যে আসলে সার্বিক অবস্থা একটা দেশ কত ভালো সেটা নির্ভর করে কিন্তু আমরা যেহেতু গ্লোবালাইজেশনের কথা বলি, ইন্টিগ্রেটেড ইকোনমির কথা বলি, সেই ক্ষেত্রে নির্ভর করে কিন্তু ফরেন কারেন্সিটাকে কিভাবে রিজার্ভটাকে আপনি ম্যানেজ করবেন। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কিন্তু সেই জায়গাটায় আমরা ভাবছি পজিটিভ হবে, কিন্তু যে বিষয়গুলো বলা হচ্ছে সেই জায়গায় কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টরেও কাজ করে। যেমনটা হচ্ছে রেমিটেন্স বাড়ছে কিন্তু গত 2 মাসে কিন্তু কমছে সাকসেসিভলি 2 মান্থস, 3.42 থেকে 0.02, এর পরবর্তীতে 0.20। অতএব সেই জায়গাটায় আমরা আর উপরে যাচ্ছি না, বরং নিচের দিকে যাচ্ছি, এইটাও কিন্তু একটু সন্দেহ। কিন্তু যে পরিমাণটা রয়েছে সেটা যদি 2.4, 2.3 মধ্যে ধরে রাখে তাহলে অন এন অ্যাভারেজ ইয়ারলি যে হিসাবটা 23-24 সেটা হয়তো 26, 27, 28-এর দিকে হবে। সেটা একটু আশার জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে সহজ ভাষায় আমাদের সকলের জন্য, আমার দর্শকদের জন্য কথা বলার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আমরা আসলে বাংলাদেশের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলতে চাই এবং সেই জায়গায় যখন আমরা রাজনীতি নিয়ে কথা বলি, যখন আমরা দেশের অর্থনীতি নিয়ে কথা বলি, তখন আসলে আলটিমেটলি আমরা খুব তাড়াতাড়ি সমাধানে হয়তো যেতে পারি না, তবে আমরা কথা চালু রাখতে চাই, কারণ সেই কথায় আসলে আলোচনা আসবে, সমালোচনা আসবে এবং নিশ্চয়ই একটি সমাধান আসবে যেটি কল্যাণ বয়ে আনবে বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশের কল্যাণ প্রত্যাশাই আমাদের আলটিমেট উদ্দেশ্য, আলটিমেট কথা বলার লক্ষ্য। সেই কথাটি বলি শেষ করছে আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।